কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। মৃত কিষণ কুমার বিহারের বাসিন্দা। ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ভাইকে খুনের অভিযোগ দাদার। पहले तो कॉलेज प्रशासन के द्वारा सूचना दिया गया था कि आत्महत्या कर लिया, लेकिन हमने यहाँ जब पहुँचा तो देखा कि मेरा भाई को आत्महत्या नहीं मर्डर हुआ। ये जो लड़का का जो पैर था नीचे ज़मीन में सटा हुआ था, स्पष्टीकरण लग रहा है कि हमारे बच्चे को हत्या कर दिया गया। पुलिस की ओर से कुछ बताया है आपको? कोई सस्पेक्ट किसी को आश्वासन दिया गया कि जो भी इसमें इन्वॉल्व होंगे उनको हम गिरफ्तार करेंगे। मेरा लड़का एकदम बिल्कुल ठीक था, ना किसी से लड़ाई ना झगड़ा, किसी तरह का किसी भी प्रकार का उसका कोई दिक्कत नहीं था। इसको हत्या किया गया है, एकदम स्पष्टीकरण हत्या हुआ है। বস্তাবন্দি মাংসে রহস্য। বস্তাবন্দি মাংস উদ্ধার হয়েছে জোকা ইএসআই হাসপাতালের কাছেই। মাংস উদ্ধার হয়েছে এই এলাকাতেই, মাংস উদ্ধার হয়েছে। বস্তার মাংস ঘিরে রহস্য দানা বেঁধেছে। বয়েজ হোস্টেলের কাছে উদ্ধার বস্তাবন্দি মাংস। সমীর আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, কিভাবে নজরে এলো বস্তাবন্দি মাংস, আর এই বস্তাকে ঘিরে রহস্যই বা বাড়ছে কেন? দেখো, এই চোকা এসআই হাসপাতালের বয়েজ হোস্টেলের পিছনে একটি বস্তা বন্দি ছিল। সেই সময় কুকুর টানাটানি করছিল, সেই দেখতে পেয়ে হাসপাতালের এই ক্যান্টিন কর্মীরা একটি বস্তার মধ্যে বড় বড় টুকরো করা মাংসর পিস দেখতে পায়। তখন ক্যান্টিন কর্তৃপক্ষ এসআই হাসপাতালকে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানালেন। অফিসার খবর পেয়ে এসআই হাসপাতালের পিছন দিকে যায় এবং ঘটনাস্থলেই ঠাকুরপুকুর থানাকে খবর দিল। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে ঘটনাস্থলটা ঘিরে রেখে দেয় এবং যে মাংসের টুকরোটা ডাক্তাররা ওখানকার স্থানীয় যে ডাক্তাররা আছে তারা চেক করেছে, করার পরে তারপরে এবং ঠাকুরপুকুর থানার হাতে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে এখনো রেখেছে এবং ওই মাংস টুকরো কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটাই ফরেনসিক আসছে। ফরেনসিক এসে ওটা চেক করবে মাংসটা কিসের মাংস এবং তারপরেই জানতে পারবে এবং তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। মিনি, ধন্যবাদ সমীর। এখনো সেভাবে গরম পড়েনি, কিন্তু এই গরম পড়ার আগেই জলের অভাব দেখা দিয়েছে। দক্ষিণ দমদমে 25টি ওয়ার্ডে চরমে ভোগান্তি। কখনো আমিল জল, কখনো নোংরা জল সরবরাহ হচ্ছে। কি বলছেন এলাকার বাসিন্দারা, শুনবো। জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে। আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা, আবার গন্ধ, খাওয়া যাচ্ছে না। কোনোদিন হয়তো সকালে আর দুপুরে দিল, বিকালে দিলই না। কোনোদিন দুপুরেই দিল না, হয়তো 6টার পরে দিল সন্ধ্যা। 3বার ঠিক মতো দেয় না। আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই, খাবার জল কিনে খাই। এখানে জল ঠিক মতো আসে না, মাঝে মধ্যেই জল, হঠাৎ জল নেই, মানে জল আসলোই না। বিগত 3 মাস যাবত মানে পুরো ঘোলা জলই পড়ছে। এখন ধরেন শীতকাল, এখনই সব দেখেন বালতি ডাব্বা সব খালি। গরমকালে তো এরকমই 2 দিন 3 দিন জল আসে না, গাড়িও ঢোকে না, বাধ্য হয়ে ওই খাইতে হয়। ভীষণ ঘোলা, মানে ডাব্বায় ভরছি জল পুরো হলুদ দেখাই যাচ্ছে। জিওলিন দিয়ে দিয়ে খাই। গরমকালে তো প্রচুর সমস্যা, মানে 3-4 দিন একটানা জল আসছে না। আর শীতকালে ঘোলা জল পুরো, মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টষুধ দিয়ে। কেন এই ধরনের প্রবলেম? এটা তো আমরা বলতে পারবো না। আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলর বলছেন যে আমি এই মানে এই ডিপার্টমেন্টের না, বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কতদিন ধরে এই জল কষ্ট, আর এর কারণই বা কি? দেখো মিমি, যেমনটা জানা যাচ্ছে যে 3 মাস ধরে এই জলকষ্ট চলছে এবং পানীয় জলের অভাব চলছে দক্ষিণ দমদম পৌরসভার 25টি ওয়ার্ডে। এবং 9 নম্বর ওয়ার্ডে যখন আমরা কথা বলেছিলাম, আমরা 10 নম্বর ওয়ার্ডে কথা বলেছি, 11 নম্বর ওয়ার্ডে কথা বলেছি এবং আরো বেশ কিছু ওয়ার্ডে আমরা কথা বলেছি। ঠিক তখন তারা বলছেন যে একেবারে যেখানে 3বার করে জল দেওয়ার কথা সেখানে মাত্র 1বার জল আসছে এবং সেটাও কিন্তু একেবারে নোংরা এবং ঘোলাটে। অর্থাৎ পানের উপযোগী এই জল নয়, অর্থাৎ পানীয় জলের অভাব কিন্তু রয়েছে দক্ষিণ দমদমের এই 25টি ওয়ার্ডে, অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 25টি ওয়ার্ডে। যখন আমরা কথা বলেছিলাম দক্ষিণ দমদম পৌরসভার সিআইসির সঙ্গে, তখন তিনি যেমনটা বলছেন যে 80 লাখ গ্যালন জলের অভাব রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার এই 25টি ওয়ার্ডে। বাকি 10টি ওয়ার্ডে কিন্তু জলের যে অভাব তো রয়েছেই, অনেকটাই অভাব রয়েছে। যথেষ্ট জলের অভাব, আর এরই মধ্যে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তোলার অভিযোগ উঠছে। অভিযোগ বিভিন্ন আবাসন জলের কারখানার বিরুদ্ধে। নিউজ 18 বাংলায় পাম্প দিয়ে জল তোলার ছবি ধরা পড়েছে।
25টি ওয়ার্ডে 80 লক্ষ গ্যালন জলের ঘাটতি মানছেন চেয়ারম্যান ইন কাউন্সিল। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এই বেআইনি জল কারখানা, যেরকম ছবি দেখা যাচ্ছে বেআইনি ভাবে জল তুলে নিচ্ছে কারখানাগুলো, এটা বন্ধ করার কোন রকম উদ্যোগ কি নজরে আসছে? দেখো, এই এমনটাই যে অভিযোগ উঠছে যে এই বেআইনি জলের কথা, অর্থাৎ বেআইনি জলের কারখানাগুলি বেআইনি ভাবে পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছে এবং অন্যদিকে আবাসন একেবারে ভূগর্ভস্থ জল বেআইনি ভাবে তুলছে। এই অভিযোগ কিন্তু করেছে দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি তথা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাস। তিনি বলছেন যে আমরা 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর যে জলের কারখানাগুলি রয়েছে, যারা এই বেআইনি ভাবে ভূগর্ভস্থ জল তুলতো তাদের কিন্তু আমরা বন্ধ করেছি। কিন্তু নিউজ 18 বাংলা যখন দক্ষিণ দমদম পৌরসভা ঘুরছে, ঠিক তখনই কিন্তু 17 নম্বর ওয়ার্ডে দেখা গেল আর একটি জলের কারখানা, এবং সেখানে একেবারে বেআইনি ভাবে এই ভূগর্ভস্থ জল কিন্তু তুলে নেওয়া হচ্ছিল। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি যে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, সেই ট্রেড লাইসেন্স কিন্তু পুরসভা থেকে দেওয়া হয়েছে। যদিও তাদের এই পৌরসভা থেকে এই লাইসেন্স তারা পেয়েছে, কার্যত তাদের কি দোষ, এই প্রশ্নে কিন্তু তুলছেন কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। পুরসভা কি বলছে? পুরসভা তাহলে কারা এই ট্রেড লাইসেন্স দিল? দেখো, এই যে এই ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে তা কিন্তু পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু বলেছেন যারা কারখানার মালিক রয়েছে তারা। এবং অন্যদিকে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলছেন যে এই যে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে তা কিন্তু পৌরসভায় দিচ্ছেন। অর্থাৎ তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ব্যবসায়ীরা তারা দাবি করছেন যে পুরসভা থেকেই ট্রেড লাইসেন্স পেয়েছেন তারা, তারপরই জল তুলছেন, অর্থাৎ তারা যে অবৈধ কাজ করছেন, বেআইনি কাজ করছেন সেটা তারা মানছেন না। কি বলছেন আমরা শুনবো। লাইসেন্স আছে আপনাদের? হ্যাঁ, লাইসেন্স আছে। পৌরসভাকে জানিয়েছিলেন? পৌরসভাকে জানিয়েছিলাম, পৌরসভায় তো আমার ট্রেড লাইসেন্স দিয়েছে। ভূগর্ভস্থ জল তোলা তো বেআইনি, আপনারা জানেন? না, সেটা আমার তাই বলছে, কিন্তু আমার তো সেটা জানা নেই। যখন আমি ট্রেড লাইসেন্স করতে যাই তখন তো আমাকে দেওয়াটা উচিত হয়নি। এটা কি আমার দোষ? সেটা তো আমাকে বলা উচিত ছিল, তখন কেন আমাকে দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পেয়েছেন পুরসভা থেকে, তাহলে তাদের কি দোষ? এরকমই দাবি করছেন ব্যবসায়ীরা। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এলাকার কাউন্সিলর কি বলছেন? দেখো, এলাকার কাউন্সিলর যেমনটা বলছেন, আমরা কথা বলেছিলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি স্বীকার করেছেন যে এই যে জলের ঘাটতি রয়েছে দক্ষিণ দমদম পৌরসভাতে, এই জলের ঘাটতির কথা যেমন স্বীকার করে নিয়েছেন, তেমনটা তিনি এটাও বলছেন যে পৌরসভার পক্ষ থেকেই কিন্তু এই ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। কার্যত এই সমস্ত বিষয়, এই অভিযোগ যখন উঠছে, এই অভিযোগ তিনি স্বীকার করছেন। পাশাপাশি তিনি কি বলছেন? তিনি বলছেন যেহেতু এখানে এলাকার বহু মানুষ যারা বেকার ছেলে রয়েছে, তারা যেহেতু ব্যবসা করতে চাইছেন, কার্যত জলের ব্যবসার জন্য এই ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু যারা এই জলের কারখানা খুলছেন তারা কিন্তু এমনটাও বলছেন যে তারা তাহলে জলের লাইন যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই ভূগর্ভস্থ জল তুলবেন না। সেক্ষেত্রে কেন ব্যবস্থা করতে পারছে না এই পুরসভা? তার কারণ জলের ঘাটতি রয়েছে। এই সমস্ত কিছু অভিযোগ উঠলে সমস্যার সমাধান হয় সেটাই দেখার। আমাদের 15 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডে দুটো রিজার্ভার হচ্ছে। যত দ্রুততার সাথে এই কাজটা করা দরকার তত দ্রুততার সাথে এই কাজটা হচ্ছে না। আমরা বোর্ডের কাছে বারবার এটা রিকোয়েস্ট করছি, তারা মনিটরিং করছে, কতটা মনিটরিং করছে, কি করছে ওটা বোধগম্য হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না। সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছি পাম্প করে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। ভূগর্ভস্থ জল তুলছে, তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে। যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য ঢেলে জলের চাহিদা। কলকাতায় সবুজ ধ্বংস, বোড়ালে শিশু উদ্যান সংস্কারের জন্য একের পর এক গাছে কোপ। 30-40 বছরের পুরনো গাছও রেহাই পায়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সাফাই, নতুন করে নাকি গাছ লাগানো হবে। উদ্যান বিভাগের মেয়র পারিষদ বিষয়টা এড়িয়েই গেলেন। তবে কলকাতার মেয়র এই নিয়ে যথেষ্ট কড়া। তিনি জানিয়ে দিয়েছেন বন দফতরের অনুমতি ছাড়া এভাবে পুরসভা গাছ কাটতে পারে না, চাইলে কেউ এফআইআরও করতে পারেন। নতুন করে তৈরি হবে পার্ক, তাই এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়,
গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড বোড়ালের আতা বাগান। এখানেই রয়েছে একটি শিশু উদ্যান। এই উদ্যানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গাছ। এই সব গাছের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের অনেকের আবেগ। তাদের দাবি এই সব গাছ তারাই এক সময় বসিয়েছিলেন। সম্প্রতি এই পার্কটি সংস্কারের কাজ শুরু হয়েছে, নতুন করে তৈরি হবে। এর জন্য অশোক গাছ সহ বেশ কয়েকটি বড় বড় গাছে কোপ পড়েছে। কোনোটার বয়স 30, কোনোটার 40। কেউ রেহাই পায়নি। এই সমস্ত গাছ আমরা নিজেদের হাতে লাগিয়েছিলাম এক সময়, কিন্তু এই একটা একটা করে গাছ কেটে ফেলা, এটা সত্যিই এখন আমাদের কষ্ট হচ্ছে। তবে এটা যদি ঠিকভাবে পূরণ করে দেওয়া যায়, যেভাবে কাউন্সিলর কথা দিয়েছেন, তাহলে ঠিক আছে। অশোক বনের একটা গাছ, অশোক গাছ যেটা বলা হয়, সেটা রেয়ার গাছ। ওই গাছটা সচরাচর দেখা যায় না। ওর নিচে রোদও ঢুকবে না, ছোটখাটো বৃষ্টিতে জলও ঢুকবে না। ওইটাই হচ্ছে, মনটা খারাপ হয়েছিল ওই গাছটা কাটাতে। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায়, তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। পাল্টা অনেকেরই প্রশ্ন, 40 বছরের পুরনো গাছ আর নতুন গাছ কি এক? গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না? এসবের উত্তর দেওয়ার কথা কলকাতা পুরসভার উদ্যান বিভাগের, কিন্তু উদ্যান বিভাগের মেয়র পরিষদ উত্তর দেওয়ার তো দূর, বিষয়টি এড়িয়ে গেলেন। আমি যতটা জানি এই ধরনের কাজের কথা আমরা কোনো কাজ করছি না এখন। এটা হতে পারে, তাহলে সেটা বড় অফিস থেকে হবে। আজকে তো পুরসভা বন্ধ আছে, আমি খুললে খোঁজ নিয়ে বলতে পারবো। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়, এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে 20টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।